ঢল আর টানা বৃষ্টিতে স্মরণকালের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত বাংলাদেশের ১২ জেলার অর্ধকোটি মানুষ। অনেকে বলছেন ১৯৯৮ ও ৮৮ সালের বন্যাকেও হার মানায় এবারের বন্যা। ভারতের ত্রিপুরা রাজ্যের গোমতী নদীর উজানে ডুম্বুর বাঁধ খুলে দেয়, রাতারাতি ডুবে যায় বাংলাদেশের ফেনী জেলাসহ কয়েকটি জেলা। তীব্র পানির স্রোতে ভেসে যায় ঘরবাড়ি, ফসল ও পশু পাখি, মারা গেছে মানুষও। আর এই যখন পরিস্থিতি, তখন ফারাক্কা বাঁধ ইস্যু আবারও আলোচনায়। প্রশ্ন উঠছে অভিন্ন নদীর জলবন্টন বিষয়ে। আন্তর্জাতিক আইনে থেকেও কেন মীমাংসা হয় না, সেটিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে চাউর হয়েছে। দর্শক, এসব বিষয় ছাড়াও আজকের পর্বে ভারতের অন্যায় আগ্রাসী পানি নীতি আর পানির রাজনীতি সম্পর্কে সরাসরি কয়েকটি পয়েন্ট নিয়েও হাজির হয়েছি। স্বাগত সারমর্মে, সঙ্গে আছি লাবিব হাসান। গঙ্গা, ব্রহ্মপুত্র সহ মোট ৫৪টি নদী ভারতের দিক থেকে বাংলাদেশে প্রবেশ করেছে, আর ৩টি নদী বাংলাদেশে এসেছে মিয়ানমার থেকে। তবে একটি নদী ভারত থেকে বাংলাদেশে গিয়ে আবারও ভারতে প্রবেশ করেছে। আর গঙ্গা ও তিস্তা দুই দেশের মধ্যে জলবন্টন নিয়ে সবথেকে বড় আলোচিত বিষয়। এদিকে আসামের বরাক নদীর শাখা কুশিয়ারা আর অন্যটি ত্রিপুরার ফেনী নদীর জলবন্টনের চুক্তি সফলভাবেই সম্পন্ন করেছে দুই দেশ। কোনো অভিন্ন নদীর জলের ওপর একচ্ছত্র দখল, উজান বা ভাটিতে থাকা কোনো দেশেরই থাকতে পারে না। আন্তর্জাতিক রীতি এটাই। এইসব আন্তর্জাতিক রীতির মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো কোনো প্রকল্প শুরু করার আগে তার প্রভাব খতিয়ে দেখা, আর ভাটি অঞ্চলের দেশে তার কতটা প্রতিঘাত পড়বে সেটা তাদের জানিয়ে দেয়া। অথচ ভাটির দেশ হিসেবে এই ৫৪টি আন্তর্জাতিক নীতিতে বাংলাদেশেরও রয়েছে সমান হিস্সা। কিন্তু কোনো নিয়ম নীতি তোয়াক্কা না করেই ভারত ৩০টি নদীতে একের পর এক বাদ দিয়ে গেছে ইচ্ছে মতো। পানি নিয়ে ভারতের রাজনীতি আর আগ্রাসন নীতি বরাবরের মতো আবারও প্রমাণ করল উজানের দেশ। অমানবিকভাবে হঠাৎ বাঁধ খুলে দিয়ে ভারত যে আচরণ করেছে, তাতে বাংলাদেশের আপামর জনতা ক্ষোভে ফুঁসে উঠেছে। এজন্য দেশটিকে দায়ী করা হলেও মানতে নারাজ তারা। তাদের দাবি, তাদের অঞ্চলেই ডুবে মরছে আর বাঁধের গেট স্বয়ংক্রিয়ভাবে খুলে গেছে। কিন্তু বর্তমান প্রজন্ম আর বাংলার রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে ছাত্র জনতা সহ বিভিন্ন মহলে নানা প্রশ্ন দানা বেঁধেছে। যেমন, যদি ভারত বাঁধ না দিত তাহলে নদী স্বাভাবিকভাবেই চলতো, এতে যত বৃষ্টি হোক না কেন হয়তো এতটা সর্বনাশ পরিস্থিতি সৃষ্টি হতো না। ভারত বাঁধ দিয়েছে নিজেদের স্বার্থে, যখন নিজেদের জানমাল নিয়ে বিপদে পড়েছে তখনই গেট খুলে দিয়েছে। বাঁধের গেট স্বয়ংক্রিয়ভাবে খোলার আগে অবশ্যই পানির লেভেলের একটা উচ্চতা রয়েছে, যেটা দেখে কয়েক ঘন্টা আগে সতর্ক বার্তা পাঠানো দেশটির অপরিহার্য ও আন্তর্জাতিক আইনের পন্থী। কিন্তু ভারত সেটি করেনি। ফলে ভাটির দেশ বাংলাদেশ রাতারাতি ডুবে যায় পানির তলে। স্মরণকালে ভয়াবহ বন্যায় পানিবন্দী হয়ে পড়ে ১১ জেলার অর্ধকোটির বেশি মানুষ। ভারতের নদী নিয়ে যে কূটনীতি তা নতুন নয়। এর আগেও বাংলাদেশের জনগণ দেখেছে তিস্তার ইস্যুতে দেশটির রাজনীতি। সেই হিসেবে বাংলাদেশের প্রলয়ঙ্করী এ বন্যার জন্য ভারতের ষড়যন্ত্র ছাড়া আর কিছুই দেখছে না জনগণ। আর চুক্তি নিয়ে ভারতের কেন্দ্রীয় সরকার আর পশ্চিমবঙ্গের মমতার রাজনৈতিক দ্বন্দ্বের যে কারণ দেখানো হয়, তাতেই বা বাংলাদেশের মানুষ বলি হবে কেন, এমন প্রশ্ন জনমনে। এজন্য বাংলাদেশের সরকারকে কঠোর হওয়ার আহ্বান জানান তারা। ভারত যেহেতু উজানি দেশ, তাই অভিন্ন নদীগুলোর জল বন্টনের ব্যাপারে ভারতের যতটা না মাথা ব্যথা, তার থেকে অনেক বেশি দুশ্চিন্তা বাংলাদেশের। সমস্যাটা তাদেরই ভুগতে হয় বেশি। এজন্য বিশেষজ্ঞরা বলছেন, ভাটির দেশ বাংলাদেশের উচিত জলবন্টন নিয়ে আরও বেশি চাপ দেয়া। তবে বাংলাদেশের চাপ তৈরি করলে যে অভিন্ন নদীর ওপরেও কোনো প্রকল্প থেকে ভারতকে পিছু হটানো সম্ভব, তার উদাহরণ হচ্ছে টিপাই মুখ। মণিপুরে যে টিপাইমুখ প্রকল্পের কথা ভেবেছিল ভারত, সেই সময় বাংলাদেশ প্রবল আপত্তি তোলে তাতে। বরাক নদীতে বাঁধ দেওয়া হলে তা বাংলাদেশে কী ক্ষতি সাধন করতে পারে সেটা নিয়েও তারা অত্যন্ত সরব হয়েছিল। শেষমেশ ভারত পিছু হটতে বাধ্য হয়েছিল। এমনকি গঙ্গার জলবন্টন ইস্যুতেও বাংলাদেশের সোচ্চার থেকেই সমাধানে যায়। বর্তমান বন্যায় ভারতের বাঁধ খুলে দেওয়ার বিষয়টিকে কটাক্ষ করে নেটিজেনরা বলছেন, বাঁধের বিপরীতে বাঁধ বানাতে কত টাকা লাগে? জনগণ টাকা দেবে, দরকার হলে জনগণ বিনা পয়সায় বাঁধের কাজ করবে। এমন পোস্ট এখন ফেসবুকে ট্রেন্ডিং। তবে ভারত থেকে নেমে আসা ঢলের পানি বা পক্ষান্তরে বাংলাদেশের বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার ঠেকাতে নতুন করে বাঁধ নির্মাণ কোনো কাজে আসবে কিনা সে বিষয়ে বিশ্লেষণী আলোচনাও দেখা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যেমন মোহাম্মদ তানভীরুল ইসলাম অমিয় নামের এক প্রকৌশলী লিখেছেন, পরিকল্পনা ছাড়া ভারতের সব ট্রান্সবাউন্ডারি রিভারের বাঁধের সামনে আরেকটা বাঁধ নির্মাণ শুরু করলে বাংলাদেশ মরুভূমিতে পরিণত হবে। উদাহরণ হিসেবে তিনি বলেছেন, তিস্তা নদীর উপর ভারতের যে বাঁধ নির্মাণ করেছে সেটার নাম গজলডোবা বাঁধ। তার একটু ডাউনস্ট্রিমেই বাংলাদেশের নীলফামারীতে তিস্তা নদীর ওপরেই রয়েছে তিস্তা বাঁধ। এই তিস্তা বাঁধ উত্তরাঞ্চলে মঙ্গা মোকাবেলায়
খুবই উল্লেখযোগ্য ভূমিকা রাখলেও এত অল্প দূরত্বে দুইটি বাঁধ নদীর ডাউনস্ট্রিমকে একদম ধুধু বালুতে পরিণত করেছে। অমিয়র স্ট্যাটাসটি অনেক প্রকৌশলী, গবেষক, পরিকল্পনাবিদ ও স্থপতিরা শেয়ার করেছেন। বাঁধ নির্মাণ প্রসঙ্গে ফেসবুকে ছড়িয়ে পড়া আরও একটি স্ট্যাটাস এমন যে, সময় হয়েছে ফারাক্কার 40 কিলোমিটার দূরে 7,500 ফিট উচ্চতার দ্বিতীয় ফারাক্কা বাঁধ নির্মাণ করতে হবে। এরপর তারা বর্ষার বাঁধ খুলে দিলে পানি এই 40 কিলোমিটারের মধ্যেই থাকবে, আর যদি এর চেয়ে বেশি পানি ছাড়ে তাহলে সেই পানি তাদের দেশেই ফেরত যাবে, কারণ তাদের বাঁধের উচ্চতা থাকবে আমাদের চেয়ে কম 7,350 ফিট। এ ধরনের দাবির ব্যাপারে তরুণ প্রকৌশলী তানভীরুল ইসলাম অমিয় যুক্তি, ভারত বাঁধ খুলে দিলে আমরা আমাদের বাঁধ বন্ধ করে দেব, বন্যার পানি আবার ভারতে চলে যাবে। এটা শুনতে খুব মজার মনে হলেও ব্যাপারটা এত সহজ না। নদীর ধর্ম হচ্ছে আপস্ট্রিম থেকে ডাউনস্ট্রিমে যাওয়া। তাই আপনি বাংলাদেশের অংশে একটা বাঁধ নির্মাণ করে দিলেই নদীর রিভার্স দিকে প্রবাহিত হওয়ার শুরু করে এমন সম্ভাবনা খুবই কম। এক্ষেত্রে দুটো জিনিস হতে পারে, নদী ব্যারেজের আশেপাশে আরেকটা বিকল্প রুট তৈরি করে সেদিক দিয়ে প্রবাহিত হতে শুরু করবে, অথবা নদীর পানি বাঁধের একদম আপস্ট্রিমে জমা হতে হতে একসময় বাঁধ ভেঙে ফেলবে বা ওভারটপ করবে। দুই সিনারিওতেই কিন্তু পরিণতি একই, বাংলাদেশে আরও ভয়ানক ফ্ল্যাশ ফ্লাড এবং তীব্র নদী ভাঙ্গন। তবে আমরা ফ্যান্টাসি জগৎকে আলাদা রেখে যদি একটা সরল হিসেব করে দেখি, সেই সময়ে 1961 সালের দিকে ফারাক্কা বাঁধ নির্মাণ করতে ভারতের খরচ হয়েছে মাত্র 219 কোটি টাকা। তাহলে কি আমাদেরও একই পরিমাণ টাকা লাগবে? উত্তর হবে না। তৎকালীন সময়ে ভারত সরকারের ফারাক্কা বাঁধ নির্মাণ করতে লেগেছে প্রায় $280 মিলিয়ন। তখন $1 সমান ছিল প্রায় 7.8 টাকা, কিন্তু বর্তমানে ডলারের টাকার মূল্য ছাড়িয়েছে 120 টাকারও বেশি। নিজেদের নদী, বন্দর, কৃষি আর জনপদ বাঁচাতে ভারত সরকার 1951 সালে বাংলাদেশ সীমানার 10 কিলোমিটার উজানে মুর্শিদাবাদ জেলার ফারাক্কা নামক স্থানে বাঁধ দেওয়ার সময় তৎকালীন পাকিস্তান সরকার প্রতিবাদ জানালেও চুপিসারে কাজ এগিয়ে নেয় ভারত। পরে পরীক্ষামূলকভাবে 41 দিনের জন্য বাঁধ চালু করার কথা বলে আজ 53 বছরে এসেও সেই পরীক্ষা শেষ হয়নি এখনও। এই ফারাক্কা বাঁধ যে শুধু বাংলাদেশের জন্যই ক্ষতি ডেকে এনেছে তা কিন্তু নয়। পশ্চিমবঙ্গের মালদা ও মুর্শিদাবাদে বন্যা ও নদী ভাঙ্গনের শিকার লাখো মানুষের দুর্ভোগের কারণ এই বাঁধ। উত্তরপ্রদেশের, বিহারের বন্যা কবলিত মানুষরাও দুষছেন ফারাক্কা বাঁধকে। এজন্য ফারাক্কা বাঁধ ভেঙে ফেলার দাবি জোরালো হচ্ছে ক্রমশ। অথচ গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের কিছুদিন আগেই ভারত সফরে গিয়ে গঙ্গার পানি বন্টন চুক্তি নবায়নের বিষয়ে সম্মতি জানিয়ে এসেছেন। এ নিয়ে বিরোধিতা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বাঁধের কাজ ছিল মৃতপ্রায় হুগলি নদীতে পলিমাটি কমিয়ে সেটাকে বাঁচিয়ে তোলা, কিন্তু সেটি করতে গিয়ে বিপদ বেড়েছে। সুন্দরবনের অববাহিকায় জল কমে গেছে বলে দাবি করেন তিনি। এছাড়াও বাঁধের ফলে উজান ও ভাটিতে প্রবল ভাঙ্গন শুরু হয়েছে, যার প্রভাব পড়েছে মানুষের জীবন জীবিকার উপর। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারও ধারাবাহিকভাবে প্রায় 10 বছর ধরে ফারাক্কা বাঁধের বিরোধিতা করছেন। বিশেষত 2016 সালের পর থেকে বেশ কয়েকবার বিহারে বড় বন্যা হলে সোচ্চার হন তিনি। 2019 সালে বাঁধ ভেঙে দেওয়ার দাবি তুলেছিলেন নীতিশ কুমারের পানি সম্পদ উন্নয়ন মন্ত্রী সঞ্জয় কুমার ঝা। তার কথা, হয় ফারাক্কা ভেঙে দাও, না হয় বন্যার পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দাও। পশ্চিমবঙ্গের তৎকালীন প্রধান প্রকৌশলী কপিল ভট্টাচার্য পরিকল্পনার শুরুতেই বিরোধিতা করেছিলেন। তিনি নানা যুক্তি তুলে ধরে বলেছিলেন ফারাক্কা বাঁধ সবার জন্যই মরণ ফাঁদ। ভারতের স্বাধীনতার পরে যখন দেশে বড় বড় বাঁধ নির্মাণের পরিকল্পনা চলছে, তখন প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এই বড় বাঁধগুলিকে বলেছিলেন আধুনিক ভারতের মন্দির। সেই সময় কপিল ভট্টাচার্য বড় বাঁধের বিরুদ্ধে মুখ খোলেন বৈজ্ঞানিক তথ্যের উপর ভিত্তি করে। আর বাংলা সংবাদ মাধ্যম সেই সময় কপিল ভট্টাচার্যকে পাকিস্তানের চর বলে আখ্যা দিয়েছিল। যে ফেনী জেলা এখন ভারতের বাঁধের পানির ঢলে ডুবে গেছে, সেই ফেনী নদী থেকে একসময় অবৈধভাবে পানি নিয়ে যেত ভারত। ত্রিপুরার সামরুম শহরে পানীয় জলের প্রয়োজন মেটাতে 2019 সালে ভারতকে ফেনী নদীর 1.82 কিউসেক পানি দেওয়ার বিষয়ে নানা আলোচনা সমালোচনার ঝড় ওঠে। বাংলাদেশ ভারত আন্তঃসীমান্ত ফেনী নদীর পানি প্রত্যাহারের পদ্ধতি নিয়ে ভারতের দেয়া প্রস্তাবের বিষয়ে দুই দেশের মধ্যে মতবিরোধও দেখা দেয়। সেই সময় ভারত চেয়েছিল নদীর মাঝখানে গভীর কূপ খনন করে পাইপের মাধ্যমে পানি উত্তোলন করবে, কিন্তু ঢাকা তাদের প্রস্তাবে জানিয়েছে নদীর পাড়ে কূপ খনন করে পানি প্রত্যাহার করতে। অথচ জরিপে দেখা যায় আন্তর্জাতিক সীমান্ত আইন ভেঙে শূন্য রেখা থেকে 150 গজ ভেতরে ভারতের সাবরুম মহকুমার কয়েকটি পয়েন্টে কম বেশি অন্তত 50টি পাম্প বসিয়ে অবৈধভাবে 2002 সাল থেকে, অর্থাৎ চুক্তির 17 বছর আগে থেকেই পানি প্রত্যাহার করে নিচ্ছিল। ফলে শুষ্ক মৌসুমে 120 কিউসেক পানি প্রবাহের নদী থেকে 17 বছর পর পাওয়া যায় মাত্র 47 থেকে 50 কিউসেক পানি। এতটুকু পরিমাণ পানির মধ্যেও ভারতকে মানবিকতার কারণে বাংলাদেশ আরও 1.82 কিউসেক পানি তোলার অনুমতি দেয়, যেখানে প্রতি সেকেন্ডে 52 লিটার এবং দিনে প্রায় 45 লাখ লিটার পানি প্রত্যাহার করা।
এর আগে দুই দেশের সীমান্ত রক্ষীদের বৈঠকে শূন্য রেখা থেকে পাম সরিয়ে নিতে বিএসএফ এর সঙ্গে বৈঠকে বিজিবি তাগাদা দিলেও জানানো হয়েছিল এটি তাদের এখতিয়ারভুক্ত নয়। অবৈধ পানি উত্তোলন ঠেকাতে যৌথ নদী কমিশন সহ দুই দেশের উচ্চ পর্যায়ের একাধিক বৈঠকে বাংলাদেশ আপত্তি জানালেও ভারত কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ করেন বিশেষজ্ঞরা। বাংলাদেশের পানি বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশ এবং ভারতের মধ্যে অভিন্ন নদীগুলোর পানি বণ্টন প্রশ্নে দ্বিপাক্ষিকভাবে অগ্রগতি না হওয়ায় এখন আন্তর্জাতিক তৃতীয় কোনো পক্ষের সহযোগিতা নেওয়া উচিত। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ 1996 সালে প্রথম ক্ষমতায় এসে সে বছরই ভারতের সঙ্গে গঙ্গার পানি নিয়ে 30 বছরের চুক্তি করেছিল, কিন্তু বছরের পর বছর ধরে দ্বিপাক্ষিকভাবে সমাধানের চেষ্টায় কোনো ফলাফল যে আসেনি তা স্পষ্ট। কেননা তিস্তা চুক্তি নিয়ে জটিলতা দেখা দেওয়ার পর 12 বছরে যৌথ নদী কমিশনের কোনো বৈঠক দেখা যায়নি। এমনকি অভিন্ন নদীগুলোর তথ্য সংগ্রহের জন্য যৌথ গবেষণার ব্যাপারেও চেষ্টা চালানো কতটা সম্ভব হয়েছে সে ব্যাপারেও বিশেষজ্ঞদের রয়েছে সন্দেহ।